1433 আর কয়েক ঘন্টা বাদে, মানে বর্ষ শেষ, চৈত্র সংক্রান্তি আজ। তো আমাদের হিন্দু শাস্ত্রে একটা কথা রয়েছে যে চৈত্র সংক্রান্তির দিন শান্ত মনে শান্ত ভাবে থাকতে হয়। তো আমার তো আর ধর্মকর্ম ব্যাপারটা এমনিতেই খুব একটা আশেপাশে না, কিন্তু একটা কথা আজকে জোর গলায় বলবো, যেহেতু আহ, এই অনুষ্ঠানের নাম কোন অঙ্কে জিতবেন মমতা, একটা কথা আমি বলতে পারি যে প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে কি শিক্ষিত। আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সবাই শিক্ষিত, ভারী সুললিত তাদের কথাবার্তা ইত্যাদি, কিন্তু ওভারঅল এদের প্রত্যেকের ডিগ্রিগুলো যদি হাজির করা যায়, বা এবার যেভাবে অভিষেক একটা সুবিশাল গোষ্ঠীকে দাঁড় করিয়েছে, তাদের মধ্যে মানে তাদের পেটে বিদ্যা আছে। আপনারা একটা কথা আমাকে বলুন তো, তারপরে তো ডিসক্রিপেন্সি নিয়ে আলোচনা করবই, যে এই যে একটা দল বিজেপি, এটা অটল বিহারী বাজপেয়ীর আমলে, বা দল যখন আরএসএস এর মাধ্যমে যখন সৃষ্টি হয়েছিল, বা ঠিক আছে ছেড়ে দিন, বাজপেয়ীজি যখন মন্ত্রিসভা চালিয়েছিলেন, তখন মানে শিক্ষিত কিলবিল করছে, ডক্টরেট ফক্টরেট সব ঘুরে বেড়াচ্ছে। আজকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার দিকে তাকিয়ে দেখুন, মানে একেবারে খোদ সর্বোচ্চ নেতার কোনো স্কুল সার্টিফিকেট বা ইত্যাদির কোনো গ্যারেন্টি নেই, চ্যালেঞ্জও করা যাবে না, আপনাকে হাজতে ঢুকিয়ে দেবে। স্মৃতি ইরানির মতন একজন শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি হায়ার সেকেন্ডারি পাস। তাছাড়া তো তার মানে মানে ব্যবহার এবং তার পরিবেশ এবং তার চরিত্র যে কি চমৎকার ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। বাকি যাদের হয়তো একটু ডিগ্রি ফিগ্রি আছে এদিক ওদিক, সেগুলো কথাবার্তা চাষারে, অসভ্যের মতন উগ্র। এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমি একটা কথা অন্তত দৃঢ়কণ্ঠে বলতে রাজি আছি, যে আমার চেনা জানার মধ্যে, তার বাইরেও থাকতে পারে, চেনা জানার মধ্যে এক রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্ত ছাড়া অ্যাজ সাচ কোয়ালিফাইড, ইন্টেলেকচুয়াল এবং মানে কিছু গুণ সম্পন্ন একটি লোক নেই। এই যে গতবারে যে ৭৭ জন জিতেছিল প্রথমে বিজেপির সিম্বলে, তার মধ্যে মানে বলার মতন লোক ছিল একজন, যে আচ্ছা এই লোকটা শিক্ষিত, অশোক লাহিড়ী। এবার তাকে টিকিট দেওয়া হয়নি, এবং এবার টিকিট পেয়েছে তাপস রায়। তিনি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, কি বলে, সেন্ট জেভিয়ার্স না, সেন্ট পলসের ছাত্র ছিলেন, সেখান থেকে ছাত্র ইউনিয়ন করেছেন, কিন্তু তার প্রোডাক্টটা তো কংগ্রেসের প্রোডাক্ট, তৃণমূল প্রোডাক্ট। এছাড়া মানে হয়তো ডিগ্রি ফিগ্রি আছে, টুকে টাকে পাশ করেছে। তো আমার কথা পরের তো বিশাল কথাগুলো বলবো, মানে সাংঘাতিক ভাবে বা আক্রমণাত্মক আমাকে হতেই হবে আজকে, বছরের শেষ। ফলে এটা আমি বলবো যে এত অশিক্ষিত সম্মেলন, এত অযোগ্য প্রার্থী, এত গুন্ডা বদমাইশে ভর্তি সমস্ত লোকজন, এবং তেমন দিল্লি থেকে আসছে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে ইচ এন্ড এভরিবডি, যারা এখানে এসে বকর 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 করে যাচ্ছে। হিন্দিটাও শ শ করে বলতে পারে না, স স করে কথা বলছে। এই অমিত শাহ গতকাল এসে এখানে রবীন্দ্রনাথকে রবিশঙ্কর বললেন, মানে রবীন্দ্র সঙ্গীতকে রবিশঙ্কর বললেন। মানে এত অশিক্ষিত, মানে তিনি বোলপুরে দাঁড়িয়ে রবিশঙ্কর বলছেন। মানে এগুলোর তো যোগ্যতার কোনো দরকার নেই, এইটা জোর জবরদস্তি তারা আসছে। ফলে প্রথম পয়েন্ট হচ্ছে মমতা এগিয়ে রয়েছে যেগুলো কারণে, কোন অঙ্কে, প্রথম অঙ্ক হচ্ছে গিয়ে অশিক্ষিত কতগুলো লোকের বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে, এবং সেই লড়াইয়ে পশ্চিমবঙ্গের মানুষ, যে গ্রামের চাষাভূষণ মানুষ, তারও পেটে বিদ্যা আছে, তারও মাথায় মগজে বুদ্ধি আছে, তিনিও বোঝেন কোনটা সঠিক কোনটা বেঠিক। এই হিন্দুস্তানি মাউরা খোট্টা মালেদেরকে এরা ভোট দেবে না, এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। এরপরে ভোটের হাওয়ায় ভাসবো, চলুন। স্বাগতম, নমস্কার, আসসালাম আলাইকুম। বর্ষ শেষে আপনাদের প্রত্যেককে সারা বছরের শুভেচ্ছা একসাথে জানাচ্ছি। নববর্ষের শুভেচ্ছাটা প্রবীর বিশ্বাস জানাক।
তবুও আমি বলি যে আগামী বছর আপনার ভালো কাটুক, এই অবধি বলতে পারি। দেখুন, একটা কথা বলি, যে ভোটের যে হাওয়া উঠেছে এবং সেখানে তেড়ে ফুঁড়ে প্রথম দিকে বোঝা না গেলেও এখন মানে দুবেলা করে এখানে বসে রয়েছেন অমিত শাহ, এবং ৩ দিন ৪ দিন বাদে বাদে নরেন্দ্র মোদী আসছেন। আগে যেটা নরেন্দ্র মোদী প্রায় প্রত্যেক দিন আসতেন, সেটা কমে এখন ওই ৩ দিন ৪ দিন বাদে বাদে এসে ২টো ৩টে ৪টে মিটিং করে চলে যাচ্ছে। বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের কাছে বলছি, সমস্ত অনুষ্ঠানের বিচারক আপনারা, নরেন্দ্র মোদীকে হয়তো দিদি, ও দিদি হয়তো ২০২১-এ বলেছিলেন, তাতে হয়তো তার ভোট কাটা গিয়েছিল, মানুষ বিরক্ত হয়েছিল, ঠিক আছে, সব মানছি। কিন্তু তবু নরেন্দ্র মোদী তার ভাষণ শুনতে ভাল লাগতো, হয়তো গাটা জ্বলে যেত কিন্তু ভাষণটা ভাল লাগতো, মানে দারুণ অ্যাট্রাক্ট করতে পারতেন। আজকের নরেন্দ্র মোদী ২০২৬, একে ইরান আমেরিকার যুদ্ধ, নানান চাপ, মানসিকভাবে বিপর্যস্ত। তিনি জানেন যে তিনি তেলের দামটাকে চেপে রেখে দিয়েছেন, ৪ তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর পর তত্তর করে বাড়বে এবং সেটা ১৫০ টাকায় গিয়ে দাঁড়াবে। ফলে এই প্রবল চাপ, তাকে তো দেশ চালাতে হবে, যতই ফুটানি আর ফেক কথাবার্তা চারিদিকে ভাসুক, কিংবা তার এই কারেঙ্গা সেই কারেঙ্গা বলুক, তিনি তো জানেন যে তিনি আসলে কি। তার ৫৬ ইঞ্চি যে বুকের ছাতি, সেটা নেহাতি ফানুস, হ্যাঁ, সেটা তো প্রমাণ হয়ে গেছে। তো কাজেই তার মন ভালো নেই, ফলে তিনি যে ভাষণগুলো দিচ্ছেন সেগুলো না দেওয়াই বাঞ্ছনীয়। ভালো লাগছে না তার কথা, মানে একটা লোক অ্যাট্রাক্ট হবে, তারা যাচ্ছেন বা টিভির মাধ্যমে প্রত্যেকদিন নরেন্দ্র মোদীকে যারা দেখছেন, যারা মমতা বিরোধী খানিকটা, তারা কিন্তু কনভিন্সড হতে পারছে না নরেন্দ্র মোদীর ভাষণগুলোতে, মোটেই কনভিন্সড হচ্ছে না। পক্ষান্তরে আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকার পর এলাকা চষে ফেলে ভাষণ দিয়ে যাচ্ছেন এবং তিনি একাই দাপিয়ে বেড়াচ্ছেন, মমতা ব্যানার্জির ভাষণও যে একেবারে আহামরি সাংঘাতিক আকর্ষণীয় হচ্ছে তা না, কিন্তু তিনি ২টো ৪টে ডায়ালগ যেগুলো মারছেন সেগুলো সাংঘাতিক। মানে প্রথম পয়েন্টটা হচ্ছে বাংলা তার মেয়েকে চায়, এটা ছিল গতবারে, আর এবার হচ্ছে গিয়ে বাংলাকে তিনি অলমোস্ট তুলে ধরার চেষ্টা করছেন যে বাঙালি বাংলার মেয়েকে ভোট দেবে ইত্যাদি। তো এই যে একটা সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা তিনি ছড়িয়ে দিচ্ছেন। তিনি কোয়েশ্চেন করছেন যে কেন দেবেন এই বৃত্তান্ত। এই যে নমিনেশন সাবমিট করতে গেছেন, সেখানেও তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি কিন্তু খেলে এসছেন। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সেন্টিমেন্ট আছে, এবং আমি শতরূপ ঘোষের কথা ধার করে বলছি, মানে সিপিএম এর শতরূপ ঘোষ। শতরূপ ঘোষ একটা মারাত্মক কথা বলেছেন। কেন বলেছেন আমি জানি না, কোনো একটা অংশ বিশেষকে বলছি। তিনি বলেছেন যে বহু নারী উঠেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। ইন্দিরা গান্ধীর বিষয়টাই তার মুখে খুব একটা শুনলাম না, কিন্তু তিনি জয়ললিতার কথা বলেছেন, মায়াবতীর কথা বলেছেন, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর কথা বলেছেন। তিনি বলেছেন যে এরা অনেক হাই সোসাইটি থেকে এসছেন, মায়াবতীকে বাদ দিয়ে মোটামুটি, এবং এদের প্রত্যেকের টাকা ছিল এবং এদের ব্যাকগ্রাউন্ড, এদের পেছনে কিন্তু একটা দল ছিল, যেটা রেডিমেড দল, তারা সেই দলের প্রতিনিধিত্ব করেছেন মাত্র। সেখানে শতরূপ ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত একটা ব্যাপারেই তাকে প্রশংসা জানানো যায়, যে মমতা ব্যানার্জি দলটি তৈরি করে তবে জিতে এসছেন, মানে এই শতরূপদের দলকে হারিয়ে এসছেন, এই কৃতিত্বটা কিন্তু শতরূপ দিয়েছে। ফলে যে অঙ্কের কথা বলছি, সে অঙ্কেতে আজকে হয়তো ২০১১-র মতন সুবিশাল একটা যে কারিশমা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, সেটা খানিকটা ফিকে তো হবেই। ১৫ বছর তারা রাজ করছেন, মহান মহান কাজ হয়েছে, সমস্ত কিছু, এটা বললে মিথ্যা কথা বলা হবে। কিন্তু আমাকে তো বাঁচতে হবে, আমাকে চলতে হবে, আমার গ্যাসের দাম কালকে বাড়বে, কোত্থেকে দেবো টাকা? ওই ১৫০০ টাকাটা পাচ্ছি যে, তার থেকে খানিকটা তো দেওয়া যেতে পারে। তো এই যে ঘটনা ক্রমগুলোকে তিনি টাচ করতে পেরেছেন, সেটার জন্য ক্রেডিট গোজ টু মমতা। এবং মমতা যে অঙ্কে জিতবেন, তার প্রথম অঙ্কটা আমি বলে দিয়েছিলাম যে একটা অশিক্ষিত দল হচ্ছে বিজেপি, তাদেরকে বাঙালি জেতাবে না শেষ পর্যন্ত। এবং দ্বিতীয়টি হচ্ছে মমতা সেন্টিমেন্ট, যে সেন্টিমেন্টটা মমতা কিন্তু খুব ভালো গ্রিপ করেছে, এবং প্রত্যেকটা মঞ্চে মঞ্চে গিয়ে কিন্তু তিনি সেই কথাগুলো বলছেন। ফলে এটা হচ্ছে অঙ্ক 2। এবার একটু খারাপ কথা বলে আবার মমতার অঙ্কগুলো বলবো, যেটা মাইনাস অঙ্ক। অঙ্ক করতে গেলে তো কয়েকটা নাম্বার কাটা যাবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য করেছেন, বৃদ্ধ বৃদ্ধাদের জন্য পেনশন স্কিম করেছেন, এরকম ধরনের অনেকগুলো যুবা মহলের জন্য একটা বেকার ভাতার ব্যবস্থা করেছেন, স্বাস্থ্য সাথী করেছেন। কিন্তু একটি কথা ভুলে গেলে চলবে না, 1990-তে যখন কংগ্রেস ভেঙে
এই তৃণমূল দলটি তৈরি হলো, সেই সময় মানে ধরুন আজ থেকে তো অলমোস্ট 27-28 বছর আগে, ওই সময় যারা দলে এসেছিলেন সাধারণ কর্মী, আমার আপনার মতন অত্যন্ত সাধারণ পরিবারের লোকেরা, তারা কি পেয়েছে? তাদের কিন্তু অনেকেই হয়তো ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে, হয়তো তারা মনে প্রাণে চাইবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসুন, কিন্তু তারা তাদের নিজেদের জীবন দিয়ে দেখেছেন যে তারা এই দলটি থেকে অলমোস্ট কিছু পাননি, শুধু দলকে ভালোবেসে গেছে। এবং এটাই কংগ্রেসের কালচার, এটা চিরকাল তাই হয়ে এসছে, যে দিদিকে ভালোবাসি, অভিষেককে ভালোবাসি, সেই জন্য দিয়েছি। আপনারা চিন্তা করুন যে সেদিনকে, যেদিনকে দলটা বিভক্ত হলো, সেদিনকে যার 20 বছর বয়স ছিল, আজকে তার 48 বছর বয়স। বা 2015-তে যারা দল করেছেন, বা যেই সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন এবং তাকে আনার পেছনে যে তৃণমূলের সুবিশাল বাহিনী ছিল, তখন যাদের বয়স 25, আজকে তাদের বয়স অলমোস্ট 40। মানে এইভাবে যদি আপনি ভাগ করেন, দেখবেন যে 70, 72, 75 বছর বয়স অব্দি যে একটা পুরুষদের একটা বড় গ্রুপ রয়েছে, তাদের কণ্ঠে এটা আমরা শুনেছি যে দলকে ভালোবাসি, পার্টিও করছি, পার্টির জন্য এবারও বুথে হয়তো বসবো, তো পার্টি আমার জন্য কি ভেবেছে, আমার এলাকায় সমস্ত বড় বড় নেতা হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। আমি জানি না, অভিষেক সেই কারণে হয়তো বহু জায়গায় সাফল করে করে নতুন নতুন মুখ নিয়ে এসছে। সত্যিই তো, যে একই জিনিস এবং এদের কাপ্তানি, এদের মানে দাদাগিরি, এই ব্যাপারগুলো তো ভালো নাও লাগার জায়গা থাকতে পারে। সুতরাং ইটস অ্যাবসলিউটলি মাইনাস পয়েন্ট। এবার চলে আসি আবার প্লাস পয়েন্ট। দেখুন, গত রোববার দিন কলকাতা প্রেস ক্লাবে একটা দারুণ ভালো সভা হলো, এবং সেটা আমার কাছে ওম প্রকাশ মিশ্র, কংগ্রেসে ছিলেন, পরে তৃণমূলে এসছেন, উচ্চশিক্ষিত ভাইস চ্যান্সেলর। ওম প্রকাশ, ওমদা আমাকে একটা মানে আমার ইয়েতে, ইমেলে একটা রিকোয়েস্ট লেটার লিখেছে যে প্রসূন ট্রাই টু কাম, এবং সেখানে উপস্থিত ছিলেন যারা, শুনলে সচকিত চমকিত। যদিও ওম প্রকাশ মিশ্র তিনি নিজেই কন্ডাক্ট করেছেন প্রোগ্রামটা। তো আমাদের এর মধ্যে আইটিসি সোনার বাংলাতে আমি, প্রবীরদা এবং এই প্রোগ্রামের পরিচালক অনির্বাণ, আমরা গিয়েছিলাম টেকনো ইন্ডিয়ার একটা অনুষ্ঠানে। সেখানে ওম প্রকাশের সঙ্গে অনেকদিন বাদে দেখা হলো, আমরা তিনজনই তার সঙ্গে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম। তারপরে ওম প্রকাশের চিঠিটা পেয়ে পরে দেখলাম সেখানে উপস্থিত থাকছে পরিক্কার প্রভাকরণ, মানে আমাদের অর্থমন্ত্রীর হাজবেন্ড, মানে অর্থমন্ত্রীর হাজবেন্ড না প্রভাকরণের স্ত্রী অর্থমন্ত্রী, সেটা তর্ক থাকতে পারে, বাট প্রভাকরণ হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ইকোনমিস্ট ইন ইন্ডিয়া রাইট নাও, তিনি ছিলেন সেখানে। যোগেন্দ্র যাদব ছিলেন সেখানে, প্রশান্ত ভূষণ ছিলেন সেখানে, উপস্থিত ছিলেন আরো তাবর তাবর সমস্ত ইন্টেলেকচুয়ালসরা, এবং তারা সেখানে বসে বলছেন যে দ্য ট্রাবল ইজ মেকিং বাই গণেশ কুমার, ইচ্ছাকৃতভাবে নোংরামি করেছে এবং ইচ্ছাকৃতভাবে মুসলিম ভোটটাকে ছেটে সাফ করে দিয়েছে, এবং যে পরিমাণ ভোট কাটা হয়েছে এদেশে, তারা একথাও বলেছেন ভাষণে। যোগেন্দ্র তো বলছেন, যোগেন্দ্র পুরো অ্যানালাইসিস করে বলছেন যে দেখুন, 1,20,00,000 লোকের নাম ছাঁটাই হয়েছে গুজরাটে, এই মানে ইয়েতে ছিল, ডিসক্রিপেন্সির মধ্যে ছিল, সেখান থেকে নাম ছাঁটাই হয়েছে মাত্র 9 লাখ। আর পশ্চিমবঙ্গে সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আলটিমেটলি যে 27 লাখের হিসাবটা পাওয়া যাচ্ছে, সেটা নিয়েই যোগেন্দ্র যাদব বলেছেন যে এত নাম বাদ যাবে কেন, এর মধ্যে তার মধ্যে অহেতুক ভাবে মুসলিম সোসাইটিকে একেবারে ঘ্যাচ কাটা করে কেটে দেওয়া হয়েছে। তারপরে মমতা জিতবেন কি করে? আরে ভোটটা তো মানুষ দেবে, আপনি ভাষণের নামে ভাষণ দিচ্ছেন। এইবারে অঙ্কের জায়গাটা তৈরি করতে হয়। ভাষণ দিচ্ছেন ঠিক আছে মমতা ব্যানার্জি, ভাষণ দিচ্ছেন অভিষেক ব্যানার্জি প্রায় প্রত্যেক দিন, এবং অভিষেকের ভাষণ আনপ্যারালাল। এবং আপনাদেরকে বলি, ভারতবর্ষে যে ভালো ভালো বক্তা যারা রাজনৈতিক ভাষণ দিতে পারেন, আমি প্রিয়রঞ্জন দাশমুন্সী অব্দি দেখেছিলাম যে টেরিফিক বক্তা, সৌগত রায় ভালো বক্তব্য রাখেন, কিন্তু অভিষেক আনপ্যারালাল। অভিষেকের মতন হয়তো ভালো বক্তা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণটা একটা মেঠো ভাষণ, আমার আপনার ভালো লাগার ভাষণ, তাকে ভালো লাগে বলে ভাল লাগে, কিন্তু অভিষেক লজিক্যাল, মানে পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে অভিষেক প্রত্যেকটা মঞ্চে গিয়ে গিয়ে ভাষণ দিচ্ছেন এবং যুক্তি চাইছেন যে এটা এরই বললেন, এটা থেকে কি হবে। এবার এই যে ডিসক্রিপেন্সির ফলে এত লাখ লোকের নাম কাটা গেল, তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? অঙ্কটা কি দাঁড়াচ্ছে জানেন তো? অঙ্কটা দাঁড়াচ্ছে
ধরুন কোনো একটা জায়গায় ধরুন 100টা ভোট, সেখানে 60% ভোট পড়ে, 60%, তার মানে 60 জন ভোট দেয় আর 40 জন ভোট দেয় না। এবার সেখান থেকে 20 জনের নাম ছাঁটাই হলো, অর্থাৎ 80-র মধ্যে এসে দাঁড়ালো সেখানকার জনসংখ্যা। এই 80-র মধ্যে যদি 60% থাকে তাহলে 60% থাকছে না, সেটা প্রায় 80% হয়ে যাচ্ছে। তো এই হিসাবে কি এবার ভোটের পার্সেন্টেজ বাড়ছে? যদি বাড়ে তাহলে তো ফায়দা নেই ভাই কিছু, মানে যা পড়েছে তাই হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমি অঙ্ক কষতে, এটা কিন্তু খুব ভালো যোগেন্দ্র যাদবজি বা এরা সমস্ত ডেমনস্ট্রেট করেছেন। এবার কথাটা হচ্ছে যে আমি বলে দিলাম যে আমার ওপিনিয়ন পোল 235, 240 কিংবা 220, কেউ বলছেন 198, এগুলো তো থাকবে না, এই প্যারামিটার তো থাকবে না। থাকবে না এই কারণে যে এটা তো তারপরে তো ডিসক্রিপেন্সি, এই যে মানে এই যে বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক গতকাল জয়মাল্য বাগচি, তার নামও ছাঁটাই কলে পড়েছে। তিনি আবার ওই ফর্ম ফিল আপ করে হয়তো তিনি বিচারক বলে তার নামটা আবার ইনক্লুশনের মধ্যে চলে আসবে। কিন্তু কথা হলো যে যারা বাদ গেল তাদের মধ্যে কত পার্সেন্ট ইয়ে রয়েছে, কত পার্সেন্ট হিন্দু রয়েছে এবং কত পার্সেন্ট তৃণমূল রয়েছে, অঙ্কটা বলবো। অঙ্কটা শুনে স্তম্ভিত হয়ে যাবেন। কিন্তু একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, কোথায় এদিক ওদিক যাবেন না প্লিজ। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983 00 48 333. Visit us www.padmalayagroup.in. এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা দেখুন কিভাবে বিজেপি ঝাড়টা খাবে। প্রথম কথা হচ্ছে বিজেপির একজন একদম মানে টপ লাইনার এক নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল। আমি বললাম যে শুভেন্দু কি দলের মুখ? তিনি বললেন যে শুভেন্দু কেন মুখ হতে যাবে, আর কেউ নেই দলে যে শুভেন্দু মুখ হবে? শুভেন্দু আগে জিতে আসুক। না কেন, শুভেন্দু জেতার ব্যাপারে কি শঙ্কার ব্যাপার আছে নাকি? বলে ভবানীপুরে তো ডেফিনিট হারছে। আমি বললাম বেশ, সেখানে না হয় হারলো, নন্দীগ্রামে কি জিততে পারবে না? বলে দেখো না কি ফল হয়। তার সঙ্গে আমার তুমি সম্পর্ক, এতদূর বলে দিলাম। এবং সে খুব বিখ্যাত লোক, আপনারা তাকে প্রত্যেকে চেনে, নাম বলবো না। তো এই তো দলের অভ্যন্তরের একজন টপ লিডারের বক্তব্য যে শুভেন্দু যাতে, তিনি মনে প্রাণে চাইছেন শুভেন্দু হেরে যাক। শুভেন্দু গত রবিবার পরশুদিন এখানে এসেছিলেন যোগী আদিত্যনাথ, বলে তার ওই মেদিনীপুর জেলায় গিয়েছিলেন। তিনি আমার সাষ্টাঙ্গে প্রণাম। যোগী কে? যোগী আদিত্যনাথ কি ব্যাপার? তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী মানে কি তিনি মহাপুরুষ? তিনি কি সাধু? তিনি কি সন্ন্যাসী যে তার পায়ের ধুলো নিতে হবে? যোগীর বয়স 52, শুভেন্দুর 55। একটা বাচ্চা ছেলের পায়ে হাত দিয়ে আপনি প্রণাম করছেন? আপনার লজ্জা উচিত। তো এই তো হচ্ছে গিয়ে বিরোধী দলের নেতা, এবং তিনি নাকি মুখ্যমন্ত্রীর মুখ বলে অনেকে দাবি করছেন। একে ভোট দেবে? এই দৃশ্য জানার পর কেউ এগিয়ে আসবে? আপনার বুকে হাত দিয়ে বলুন তো। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে অঙ্কটা বলছিলাম, যে অঙ্কে মমতা এগিয়ে, সেটা হচ্ছে যে ওই 100টার জায়গায় 20টা নাম বাদ গেছে। 80-র মধ্যে 60%, 80% হয়ে যাচ্ছে সে ভোটটা। ওইভাবে অঙ্ক কষলে কিন্তু চলবে না। যেটা তৃণমূল করবে, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, তারা কিন্তু এলাকার পর এলাকা যেখানে 70% ভোট পড়ে কি 75% ভোট পড়ে, সেটাকে 90% ভোটে নিয়ে যেতেই হবে। তা নয়তো কিন্তু মুশকিল আছে। আবারও বলছি, যেখানে 77% বা 78% ভোট পড়ে, সেটাকে 90 to 92% ভোটে নিয়ে যেতে হবে। মুসলিম এলাকা নিয়ে টেনশন করার দরকার নেই। মুসলিম এলাকায় কিন্তু 92 থেকে 95% ভোট পড়বে, এটা গ্যারেন্টি। 90% পড়বেই। কিন্তু জেনারেল জায়গা, যে কলকাতা শহরে কত ভোট পড়ে জানেন? 63 থেকে 64%। কিন্তু ওভারঅল সার্ভে করে দেখা যাচ্ছে যে 75% সারা পশ্চিমবঙ্গে বা 77% সারা পশ্চিমবঙ্গে ভোট পড়েছে। কলকাতার মানুষ কিন্তু এবার 65%-এ দাঁড়িয়ে থাকবে না।
তারা কিন্তু ঢেলে ভোট দেবে এবং সেটা চলে যাবে 80 থেকে 82%। তার কারণটা হচ্ছে এই ডিসক্রিপেন্সির ফলে তাদের যে নাম ছাঁটাই হয়েছে অনেকের, তারা বলবে যে ভাই আমার ন্যাশনালিটি রাখার জন্য আমার ভোটটা দিতে যেতে হবে। এই অঙ্কে কিন্তু মমতা এগিয়ে, এবং মমতা হয়তো ওই অ্যান্টি ইনকামবেন্সিতে খানিকটা পিছিয়ে যেতে পারতেন। আমি তো এই মুহূর্তে জোড়াসাঁকো অঞ্চলটিকেও ম্যানেজ অলমোস্ট করে রয়েছে। কলকাতা আপনাদেরকে বলি, একদম দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, এই যে বড় পোর্শন, এবং বীরভূম যেখানে গতকাল মমতা ব্যানার্জি গিয়েছিলেন, এই যে একটা সুবিশাল অংশ যেখানে 150-র উপর আসন এদিক ওদিক করে রয়েছে, সেখানে মানে মমতা ব্যানার্জি সামাও 135টা আসন তুলে নিয়ে চলে আসবে। তারপরে বাকি জায়গা থেকে আরামসে, এবার এবার কথাটা যে ভোট পার্সেন্টেজ যদি প্রপার হয়, তাহলে মমতা 200 ক্রস করে বেরিয়ে অনেকটা দূর চলে যাবে। অ্যাজ পার প্রবীর দা সেটা 235। কিন্তু সেটাতে খাটতে হবে। দেখুন, আমি আবারও বলছি, সেন্ট্রাল ফোর্স ইজ নট এ বিগ ফ্যাক্টর। কথাটা আজকে বলে রাখলাম, ভোটের রেজাল্টের পর বলবো কেন বললাম না বিগ ফ্যাক্টর। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স এবং তাদের লোকেদের সঙ্গে আমাদের কথা হয়েছে, সাংবাদিক কথা বলেছে, তারা বলছেন যে বড্ড বাড়াবাড়ি হচ্ছে, এত আগে থেকে পাঠিয়ে দিয়ে বলে এ পাগলা হ্যায়। জ্ঞানেশ কুমারকে বলছে এ তো পাগলা হ্যায়, কুছ ভি কর দেতে হ্যায়। জ্ঞানেশ কুমার তো দালাল টাইপের লোক, তার সম্বন্ধে বলার কিছু নেই। ফলে সেন্ট্রাল ফোর্স নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই। তারা ভেতরে ঢুকে কে আপনার কার্ড দিয়ে তারা দেখতে চাইতে বাধ্য নয়। আপনার ছবি ছাপা হয়ে গেছে, আর চ্যালেঞ্জের কোনো ব্যাপার নেই। এবং যা ছাটাই কাটাই করার পর আপনি আপনার যে কোনো একটা সরকারি কার্ড নিয়ে যাবেন, যার মধ্যে আপনার ছবি আছে, ওটা দেখাবেন, ভেতরে গিয়ে ভোটটা দিয়ে আসবেন। তৃণমূলের উচিত হচ্ছে গিয়ে যে তারা সামাও 90% পোলিং যাতে করে। 90% যদি পোলিং করে, প্রবীরবাবুর ভবিষ্যৎবাণী খেটে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। দ্বিতীয় ব্যাপার, আচ্ছা, এবার তৃতীয় ব্যাপারটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে কাঠিবাজির কথাও বললাম, যে প্রত্যেকটা অঞ্চলে বিজেপির একজন একজনকে কাঠি করছে কি করে হারানো যায়, কারণ প্রত্যেকটা জায়গায় 2-3 জন করে ক্যান্ডিডেট রয়েছে। এবং অন্দরের কথা যেটা, একজন আমাকে এও বলেছে যে প্রচুর টাকা পয়সার লেনা দেনা হয়েছে বলে টিকিট পেয়েছে, দাবি করেছে প্রচুর টাকা খেয়েছে। টাকাটা কে খেয়েছে? এরা বলে এই তো তোলামূল টাকা খাচ্ছে, এই খাচ্ছে। দাদা, এটা যেদিনকে বেরোবে না, আমাদের রেজাল্ট ফেজাল্ট যেদিনকে বেরোবে, সেদিনকে বলবো কি কোথা থেকে কত টাকা খেয়েছে কি বৃদ্ধা, আর কোথা থেকে টাকাটাই বা আসছে। তার মধ্যে এগুলো তো ডিসঅনেস্ট। 3 কোটি 4 কোটি টাকা ভোটের খরচার জন্য পাচ্ছে, সে জানে ধর আমি জিতবো, ব্রাত্যর এগেনস্টে বা এর এগেনস্টে তার এগেনস্টে 3 কোটি টাকা খরচার জায়গা থেকে হয়তো দেওয়া হয়েছে, এবং 3 কোটি টাকা থেকে আগে 2 কোটি টাকা ব্যাংকে রেখে দিচ্ছি, দরকার নেই, আমি এমনি জিতবো না, ফালতু খরচা করে কি হবে। ফলে টাকা উঠছে। আপনারা বলছেন তৃণমূল, বিজেপিতে টাকা উঠছে। এবং সবশেষ যেটা, মমতা কোন অঙ্কে এগোবেন আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, মিলিয়ে দেখবেন বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ছে। না না, ও শূন্য হবে। শূন্য হবে কি 1-2 সিট পাবে আমার জানা নেই, কিন্তু তাদের গতবারে 2021-এ যা ভোট পার্সেন্টেজ ছিল, গ্যারেন্টি দিয়ে বলছি তাদের 2024-এ সেই ভোট পার্সেন্টেজ বেড়েছে। বাই ইলেকশন যেগুলো হয়েছিল সেখানে তাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে, এবং আমি অ্যাসিওর করছি যে তাদের ভোট পার্সেন্টেজ বাড়ছে। এই তাদের বাড়ছে মানে বিজেপির কমছে। আমি আবারও বলেছিলাম যে আমি একটা অঙ্ক কষে বলেছিলাম যে সিপিএম এর থেকে যদি আরো 3% ভোট বা 2% ভোট বিজেপিতে চলে যায়, তাহলে রেজাল্ট হবে 170 থেকে 175 তৃণমূল। কিন্তু উল্টো কেস হয়ে গেছে। বিজেপির মধ্যে থাকা সিপিএম এর প্রায় 2% ভোট আবার সিপিএম এ ফেরত যাচ্ছে বিজেপির মধ্যে থেকে থাকা। সেইটা হলো তো দাদা 230-35 হওয়াটা অসুবিধাজনক কিছু না। ফলে পুরো ব্যাপারটাই অঙ্কে দাঁড়িয়ে হচ্ছে। কিন্তু অঙ্কের শেষ কথাটা যেটা ইজ ইকুয়াল টু, লাস্টে কি দাঁড়াচ্ছে, 5-10 কি দাঁড়ালো? আপনারা তো বলবেন যে প্রসূনদা এত বকর বকর করলেন, বছরের শেষে ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? আমি একটা কথাই বলবো যে ইজ ইকুয়াল টু তো আমাকে বলতেই হবে, ইজ ইকুয়াল টু উইন ফর মমতা। এবার সেটা 188 হতে পারে, 218 হতে পারে, 238 হতে পারে। এবং একটা কথা বলছি যে এখানে না অদ্ভুত ধরনের, ওই যেমন কোভিড রোগ এর থেকে ওর মধ্যে ছড়িয়ে গেছে, ওর থেকে ওর মধ্যে এই কলকাতা এবং কলকাতার লাগোয়া সুবিশাল অঞ্চল প্রায় 150-200 কিলোমিটার জুড়ে, সেখানে না এইরকম ধরনের সংক্রমণের মতন
মানে এই ওয়ার্ডে জিতলো তো পরের ওয়ার্ডে জিতবে, পরের ওয়ার্ডে জিতলো তো পরের ওয়ার্ডে জিতবে, এই বিধানসভায় জিতলো তো পাশের বিধানসভায় জিতবে। এটা কিন্তু পরপর পরপর এবারও হবে, তার পূর্বাভাস পেয়ে গেছি। সুতরাং তৃণমূলের যারা সমর্থক দেখছেন আমাদের অনুষ্ঠান, বছরের শেষে এই কথাটা বলে গেলাম প্রসঙ্গোক্ত হিসাবে, যে মানে ইন্টারেস্টিং উইন ইজ কামিং ফর তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন, নতুন বছরের শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850।